নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। সমস্ত সাংবাদিক বন্ধুদের প্রথমে হৃদয়ের গভীর থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং দুর্গাপূজা পরবর্তী আপনাদের সবাইকে বিজয়ারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আসন্ন দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের রাজ্যের কিছু প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় নিয়ে একটা চর্চা শুনতে পেরেছেন বা জানতে পেরেছেন হয়তোবা, এবং একটা অপপ্রচার আমার বিরুদ্ধে চালানো হচ্ছে, যেটা আমি নিজেও লক্ষ্য করেছি। এবং বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, ইভেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী থেকে শুরু করে কংগ্রেসের যিনি সভাপতি, তারা সবাই এটার উপর কমেন্ট করেছে। আমার মনে হয়েছে যে এটা আমার দায়িত্ব এই বিষয়ের উপর আমার স্ট্যান্ড পয়েন্ট রাখা। এক্স্যাক্টলি কি হয়েছে বা কি বিষয়, এই বিষয় নিয়ে আমার মনে হয়েছে যে রাজ্যবাসীর সামনে আমার বক্তব্য রাখা উচিত, এবং আসল সত্যটা কি সেটা রাজ্যবাসীর জানা উচিত। তো আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, আজকের এই প্রেস বার্তায় যারা শুনছেন আসল বিষয়টা কি এই সম্পর্কে যাতে দয়া করে আপনারা একটু অ্যাটেনশন দেন, এটা আমার আবেদন থাকে। বিষয় হচ্ছে, গত 2 মাস যাবত একটা ফেসবুক চ্যানেল, ওয়েব চ্যানেল, সম্ভবত সমাচার নামে কিছু একটা চ্যানেল হবে, রাষ্ট্রীয় সমাচার, সেই চ্যানেলের সম্ভবত যিনি মেইন রয়েছেন একজন ভদ্রমহিলা নিবেদিতা চক্রবর্তী, তিনি আমাকে 2 মাস যাবত ফোন করছেন যে তিনি আমার একটা ইন্টারভিউ নিতে চান। তো বিভিন্ন ব্যস্ততার কারণে সময় হয়ে উঠেনি, আমি দিতে পারিনি। তিনি প্রতি সপ্তাহে 2-3 বার করে আমাকে ফোন করেছেন যে উনি ইন্টারভিউ নিতে চান, এবং সে অনুযায়ী গত শনিবার দিন বিকেল বেলা আমি ওনাকে সময় দিয়েছি, সন্ধ্যার সময় ইন্টারভিউ নেওয়ার জন্য। সে অনুযায়ী তিনি এসছেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। সম্ভবত ওনার সাথে ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে ছিল, ওরা 3 জন মিলে এসে ইন্টারভিউর জন্য এসছে আমার কাছে। 35 থেকে 40 মিনিটের তারা ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউ আমাদের রাজ্যের বিভিন্ন চলমান উন্নয়ন সম্পর্কে, আমাদের সরকারের বিরুদ্ধে আনা বিভিন্ন প্রশ্ন, বামপন্থীদের দ্বারা যেগুলি রয়েছে সেই প্রশ্ন তিনি আমার কাছে করেছেন। রাজ্যের বেকারদের জন্য সরকার কি করছে সেই সম্পর্কে আলোচনা তিনি প্রশ্ন রেখেছেন। 10,323-এর সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ভীষণ ডকুমেন্ট সম্পর্কে প্রশ্ন রেখেছেন, ইভেন আমার দপ্তর সম্পর্কে প্রশ্ন রেখেছেন। সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু আমি সেই ইন্টারভিউতে দিয়েছি। সে অনুযায়ী ইন্টারভিউ যখন শেষ হওয়ার পরে ওনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজন দাঁড়িয়ে প্রায় 5 মিনিট আমার সম্পর্কে প্রশংসা করলেন, যে আপনি অত্যন্ত ভালো বলেছেন এবং আপনার যথেষ্ট সাহস আছে, আপনি অনেক সাহসিকতার সহিত অনেক সুন্দরভাবে উত্তরগুলি দিয়েছেন, অনেকেই দিতে চায় না, এই জন্য আমরা আপনার কাছে এসে, এরকম বিভিন্ন নানাহ প্রশংসাসূচক বক্তব্য ওনারা 4-5 মিনিট আমার সম্পর্কে করেছে। শেষ করে আমি তাদেরকে অফার করলাম চা খাবেন কিনা, না চা মিষ্টির জন্য অফার করলাম। তারা শেষ পর্যন্ত বললেন যে স্যার আমরা চলে যাব, তবে ওনাদের একটা রিকোয়েস্ট আমার কাছে, যে স্যার আমাদের আইসিইউ ডিপার্টমেন্ট থেকে কোনো রকমের টাকা আমরা পাই না, আমাদের সোর্সও অনেক কম এবং আমাদের খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তো আপনার কাছে আমার একটা আবেদন, যেহেতু আপনি 3 দপ্তরের মন্ত্রী, আপনার 3 দপ্তরের বা আপনি মন্ত্রী হিসেবে যে কাজ করছেন, আমি প্রত্যেক দিন জায়গায় জায়গায় গিয়ে আপনার নিউজ কভার করব। বিনিময়ে আপনার কাছে আমরা করতে চাই, বছরে আপনি আমাদেরকে 5-7 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করে দিন, তাহলে আমি প্রত্যেক দিন আপনার নিউজ আমি কভার করব নিজে ফিজিক্যালি গিয়ে। সেই সম্পর্কে আমি ওনাকে উত্তর দিতে গিয়ে বলেছি, দেখুন আমার দপ্তর থেকে এত টাকা দেওয়ার মতো তো ব্যবস্থা আমার কাছে নেই, এবং আমাদেরই বা সোর্স কি, আমি আপনাকে 5-7 লাখ টাকা দেবো, কোত্থেকে দেব? এই বিষয়ের উপরই কিন্তু আলোচনা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই নিউজটা যদি দেখবেন উনি কিন্তু যখন আমার সাথে ইন্টারভিউ নিয়েছিলেন, উনি কিন্তু আমার পাশের চেয়ারে বসা, এবং যে জায়গাটা তিনি কাট করে সেটাকে অ্যাড করেছেন সেই জায়গায় কিন্তু তিনি আমার পাশে বসা নেই।
এটা সম্পূর্ণ আলাদাভাবে ইনফরমাল কথা চলছিল সেই সময়। আমার প্রশ্ন থাকবে সেই সাংবাদিকের কাছে, আমি ওনাকে এর আগে কখনো দেখিনি, চিন্তাবো না। উনি যেভাবে এসছেন, যেভাবে আমার প্রশংসা করলেন, উনি অফার করলেন বা উনি আমার কাছে দাবি রাখলেন যে 5-7 লাখ টাকা ওনাকে দেওয়ার জন্য বছরে উনি প্রত্যেকদিন আমার নিউজ করবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে আমার কি সোর্স আছে। আমরা অনেক সময় অনেক লোক আসে, বিভিন্ন চিকিৎসার জন্য আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আসি লোক, আমরা একে তাকে বলে অনেক সময় বলি বা একটু সাহায্য করো। এইভাবে আমাদেরকে ম্যানেজ করতে, আমি যতটুকু পারি নিজে থেকে সেটা করি, তার বাইরে একে তাকে ধরে কিছুটা ম্যানেজ করার কথা বলি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি যে সোর্সের বিষয় নিয়ে প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে, আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন, তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল, আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন। এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ, ইনফরমাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সবকিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ দুইজন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো, সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বললো। সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বললো, আমাকে বললো যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম, তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকার অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে, আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার। নাম্বার 2, আপনারা দেখেছেন বামপন্থী নেতা, কার্ল মার্কস লেনিনের বিচারধারার আত্মায় জড়িত নেতা এবং লেনিন পুত্র, ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমি বলবো না, যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন কমিউনিস্টরা ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়, আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা এই কারণে বলবো না কারণ আমরা ভদ্রতা জানি। আমি এই কারণে বলছি, বামপন্থী নেতা, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, তিনি, লক্ষ্য করছি আমি প্রায় গত বেশ কিছুদিন যাবৎ, প্রতিনিয়ত আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য রাখছেন। প্রথম কথা হচ্ছে, তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমি বিধায়ক হওয়ার পরে বা মন্ত্রী হওয়ার পরে আমার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আমি বা আমার পরিবার রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণের কাছে আমার, যদিও এটা বলার কথা না, তবু বলার, আমি শুধু এই একটু 2টা লাইন বলার চেষ্টা করছি আপনাদের অবগতির জন্য। 2014 সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য। 2000 কত সাল থেকে, 14 সাল থেকে, তখন সিপিএম এর রাজত্ব, সিপিএম এর সরকার। আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মা কোম্পানিতে চাকরি করতাম। 2017 সালের 2 জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি, শুধুমাত্র বাম অপশাসন থেকে রাজ্যের মানুষকে, আমার বিধানসভার মানুষকে যাতে মুক্তি দেওয়া যায়, এবং সেই মুক্তির যে সৈনিক যারা থাকবে তার মধ্যে যাতে আমিও একজন সৈনিক থাকি, সেই মানসিকতা নিয়ে 2017 সালে 2 জুন আমি রিজাইন দিয়েছিলাম সেই কোম্পানিতে। যে সময় আমি রিজাইন দিয়েছি সেই সময় আমার মান্থলি ইনকাম মিনিমাম 70 থেকে 80,000 আমার মান্থলি ইনকাম ছিল। নাম্বার 1। নাম্বার 2, এই দেশের বিভিন্ন বড় বড় আমাদের যে মাল্টি পলিটন সিটি রয়েছে, ইম্পর্টেন্ট সিটি রয়েছে, সেই সমস্ত সিটির 5 স্টার হোটেলে আমি থেকেছি। বিভিন্ন ইন্টারভিউ বা আমাদের যে মিটিং গুলি থাকতো, একটা হাইফাই লাইফস্টাইল আমি এনজয় করেছি সেই সময়। 3টা দেশ আমি ভ্রমণ করেছি আমি এমএলএ হওয়ার আগে, আমার কোম্পানি স্পন্সর, আমার পার্সোনাল ইনকামে। এগুলি নিয়ে আমি বিশদ বলতে চাই না, আমি জিতেন বাবুকে তার মানে তার জবাব দিতে চাই না, কিন্তু আমি শুধু এইটুকু বলতে চাই ওনাকে,
সবচেয়ে দেখুন লজ্জাজনক বিষয় এবং আমাকে সবচেয়ে বেশি যেটা কষ্ট দিচ্ছে, তিনি প্রত্যেকদিন প্রেসের সামনে এসে আমার মাকে তুলে তিনি কথা বলছেন। আমার মনে হয় জিতেন বাবুর সাথে আমাদের নীতিগত ফারাক আছে। জিতেন বাবু দেশ বিরোধী, সনাতন বিরোধী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি বিরোধী। তিনি কমিউনিস্ট পার্টির বিচারধারায় বিশ্বাস করেন, আমরা সেই বিচারধারায় বিশ্বাস করি না। আমরা রাষ্ট্রবাদের বিচারধারা, আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি বিচারধারার সাথে যুক্ত ন্যাশন ফার্স্ট পার্টি আমরা করছি, বিজেপি দল। ওনার সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স। জিতেন বাবুর সাথে আমার পারিবারিক বা সম্পত্তি নিয়ে কোনো রকমের বিবাদ নেই। রাজনীতি নিয়ে আলোচনা যখন হবে, রাজনীতির মানুষ যারা আমরা রাজনীতি করছি তাদের সম্পর্কে আলোচনা হতে পারে। প্রত্যেক দিন তিনি মিডিয়ার সামনে এসে আমরা লক্ষ্য করছি তিনি আমার মার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে বাজে কথা বলছেন। বারবার বলার চেষ্টা করছেন যে আমার মা বিপিএল কার্ড, আমার মা মানুষের বাড়ি কাজ করতো, ডে লেবার ছিল। আমার প্রশ্ন সাংবাদিকদের মাধ্যমে, এই রাজ্যের যারা বিপিএল কার্ডধারী পরিবার আছে কিংবা অন্তর্দয় পরিবার যারা আছে কিংবা বিলো প্রপার্টিতে যারা বসবাস করছে, জিতেন বাবুর কথায় কি তাদের পরিবার সারা জীবন গরিব থাকবে? সারা জীবন বিপিএল কার্ড হোল্ডার থাকবে? রতন টাটার কি লাইফ হিস্ট্রি ছিল? আম্বানি পরিবারের কি লাইফ হিস্ট্রি ছিল? আমাদের রাজ্যের আজকের দিনে যারা বিশিষ্ট সফল ব্যক্তি, প্রত্যেকে কি রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিল? প্রত্যেকে কি জমিদারের পরিবারে জন্মগ্রহণ করেছিল? এটার অর্থ কি এই হতে পারে যে একটা কৃষকের ঘরের ছেলে সে কোনোদিন ব্যক্তিগত জীবনে সফল হতে পারবে না? প্রশ্নটা জিতেন বাবুর কাছে, রাজ্যের মানুষের কাছে। আপনি রাজনীতি করছেন আমার সম্পর্কে, আপনি প্রমাণ সহ তথ্য সহ আলোচনা রাখতে পারেন, কেস করতে পারেন, কিন্তু বারবার আপনি আমার মাকে ডেকে আমার মাকে সামনে এনে অপমান করছেন। আমি তার নিন্দা জানাচ্ছি এবং যথেষ্টভাবে আমি ব্যথিত তার জন্য। এবং আমি রাজ্যের মানুষের কাছে আমি আবেদন করব আপনারা তার সুষ্ঠু বিচার করবেন যে সেই জায়গাতে আমার মায়ের কি ভুল। আমার মা কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, বড় করিয়েছে। নিঃসন্দেহে আমার মার স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে, তার মায়ের নাম উজ্জ্বল করবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে আমি আমার মায়ের যোগ্য সন্তান এবং এই রাজ্যের মানুষের কাজ যেমন করছি আমার পরিবারের সম্মানও আমি বৃদ্ধি করেছি। এখন পর্যন্ত আঙ্গুল তুলে কেউ বলতে পারবে না প্রমাণ সহকারে যে ওই জায়গায় সুধাংশু দাস বিশেষ কিছু খারাপ কাজ করেছে। নাম্বার 2, এটা আমি নিন্দা জানাচ্ছি। নাম্বার 2, তিনি বারবার বলার চেষ্টা করছেন গত 4-5 মাস যাবত যে আমার বড় ভাই নাকি রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। গতকালকে একটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন সুধাংশু দাসের ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, এত কম সময়ে এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন, যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব। জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুফ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন। আজকের সাংবাদিকদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই, আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারেন, সেকেন্ড অপশন রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য। নতুবা থার্ড অপশন, আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে, ফেস্টিভ সিজন চলছে, ফেস্টিভ হলিডে চলছে, এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে। 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো। আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন 3টা, 1 প্রমাণ দিতে হবে, 2 ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে, 3 আমি কিন্তু 26 তারিখের পর কোর্টে গিয়ে কেস করব। এটা গেল আমার বড় ভাইয়ের বিষয়। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, জিতেন বাবু কি বলার চেষ্টা করতে চাইছেন? আপনি দোয়া তুলসী পাতা। আমার কাজী নজরুল ইসলামের একটা কথা মনে পড়ছে এই মুহূর্তে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, হেতায় সবে সমপাপী, আপন পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ মাপি।
জিতেন বাবুর কথাতে ঠিক এমনটাই মনে পড়ছে। ভুলে গেছেন আদার কেলেঙ্কারির কথা? আপনার দলের নেতা আমি নই, আপনার দলের নেতা চণ্ডীচরণ ত্রিপুরা, আপনার এলাকার নেতা সিপিএম দলের ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার ছিলেন, ডিসিএম সম্ভবত চণ্ডীচরণ ত্রিপুরা, তিনি এলিগেশন এনেছেন সিপিএম দলের তৎকালীন নেতা জিতেন চৌধুরীর বিরুদ্ধে। কি 26 কোটি টাকার ঘোটালা তিনি মন্ত্রী থাকাকালীন সময় বা সিপিএম এর নেতা হিসেবে তিনি কেলেঙ্কারি করেছেন। সেই নিউজ কোথায় চেপেছে? সেই নিউজ চেপেছে দি টেলিগ্রাফ অনলাইন। সেটা রাজ্যের মিডিয়া তো আমি ছেড়ে দিলাম, ন্যাশনাল মিডিয়া। কেমন? ন্যাশনাল মিডিয়াতে সেটা নিউজ চেপেছে। আরেকটা কি নিউজ ছিল? এটা চণ্ডীচরণ ত্রিপুরা, আপনার দলের নেতা। Another news published on same date 3 July 2010। কি নিউজ ছিল? Sources in the CPIM party unit in Shabrum said before ADC poll last year, the advisory committee of Shachat block had requisitioned ginger seeds and saplings owed rupees 1.5 crore for distribution among beneficiaries। 1.5 কোটি টাকার আদা কেলেঙ্কারির নিউজ সেই সময় সারা রাজ্যে প্রচারিত হয়েছে, দেশের নিউজেও প্রচারিত হয়েছে। জেট্রোফা কেলেঙ্কারি, এটা আপনার সময়ে কেলেঙ্কারি হয়েছে, তার নিউজ সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ জেনেছে। কি বলতে চাইছেন? আমি বাড়ি করেছি, আমার পরিবার বাড়ি করেছি কোথায়? আপনি যখন মন্ত্রী ছিলেন আগরতলা শহরে বাড়ি কিনেছেন, জায়গা কিনেছেন, বাড়ি করেছেন। প্রশ্ন কি আমি করতে পারি না জিতেন বাবুর কাছে? টাকাটা কোত্থেকে পেলেন? আপনি তো শ্রমিক দরদি মানুষের নেতা ছিলেন, আপনি তো মেহনতি মানুষের নেতা ছিলেন। আগরতলা শহরে বাড়ি জায়গা কিনলেন, 2 তলা বাড়ি বানালেন। বাড়ির পাত্তর কোত্থেকে এসে? রাজস্থান থেকে। শ্রমিক দরদি নেতা, ওই মেহনতি মানুষের নেতার বাড়ি তৈরি করার জন্য রাজস্থান থেকে পাথর কেন আসবে? কেন সাবরুম থেকে পাথর দিয়ে বা ইট দিয়ে বাড়ি হবে না? কেন রাজ্যের সিমেন্ট বালু দিয়ে ওনার বাড়ি হবে না? 2 তলা বাড়ির বিল্ডিং এর উৎস কি জানতে চাই আমরা, নিশ্চয়ই রাজ্যের মানুষকে জানাবেন। কি আমরা দেখলাম? ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী, 25 দফা উপজাতি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রথম ওনার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং চারিত্রিক স্খলনের অভিযোগ উঠে বাধ্য হয়ে দপ্তর পরিবর্তন করেন মানিক সরকার। মানিক সরকার সেই সময় ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ওনাকে সরিয়েছিলেন। কিসের জন্য? করাপশনের এলিগেশনের জন্য। এটা আমার কথা নয়, সেই সময় মিডিয়া, আশপাশের সমস্ত সিপিএম নেতাদের, আপনার দলের নেতাদের বক্তব্য। ফরেস্ট ডিপার্টমেন্টের তিনি যখন মন্ত্রী, জাইকা ইন্দো জার্মান প্রজেক্টের নামে কোটি কোটি টাকার ঘোটালা এবং একাধিক বিদেশ ভ্রমণ, মেয়েকে ইউরোপ পড়ানোর অভিযোগ, এরকম হাজারো অভিযোগ আপনার বিরুদ্ধে। উত্তর কি রাজ্যের মানুষ জানতে চায় না? আমি জানতে চাই, রাজ্যের মানুষ জানতে চাই কি সোর্স ছিল তখন আপনার। যখন তিনি আরডি ডিপার্টমেন্টের মিনিস্টার, আদা কেলেঙ্কারি থেকে শুরু করে টিন কেলেঙ্কারি, অন্য বিভিন্ন কেলেঙ্কারির জন্য বিভিন্ন মিডিয়া প্রচুর ছাপানো হয়েছে। দুঃখের বিষয় সেই সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, সোশ্যাল মিডিয়াতে সেই সময় স্প্রেড হয়নি। তখন রাজ্যের মানুষ জানতে পারতো না, মানুষের কাছে সেই রকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। আপনারা মিথ্যা বলে মানুষকে পার পেয়েছেন, তার জবাব কি দেবেন না আপনি? বিভিন্ন দেশ আপনি ভিজিট করছেন, টাকা কোত্থেকে পেলেন? এক একটা ভিজিটের আপনার প্যাকেজ কত ছিল, টাকা কত ছিল? কোন হোটেলে থেকেছেন, তার প্যাকেজ কত ছিল? বিভিন্ন রকমের মহিলা সংক্রান্ত বিষয় আপনার নামে আমরা শুনেছি, আমি সেই বিষয়ে যেতে চাই না পত্র পত্রিকার খবর অনুযায়ী। কিন্তু আমি বলতে চাই, জিতেন বাবুর প্রতি আমার সত্যি দুঃখ হচ্ছে। উনি ক্ষমতা হারিয়ে, ওনার দল ক্ষমতা হারিয়ে ক্ষমতায় বসার জন্য এতটা ভীতিগ্রস্ত হয়ে পড়েছেন, মানে যা তা বলার চেষ্টা করছেন। আমার ওনার কথায় বাস হিন্দির একটা শায়েরি মনে পড়ছে। হিন্দিতে একটা শায়েরি আছে, जिंदगी भर एक ही गलती करता रहा, जिंदगी भर एक ही गलती करता रहा, धूल अपने चेहरे पे था और आयना साफ करता रहा। নিজের মুখে ধুলা রেখে আয়না পরিষ্কার করার চেষ্টা করছেন জিতেন চৌধুরী কিংবা সিপিএম দলের নেতারা। আবেদন রাখবো, যে যে বিষয়গুলি আপনার বিরুদ্ধে উঠেছে সেগুলি জনসমক্ষে এসে জানান। আপনি যখন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনার কত টাকা বেতন ভাতা ছিল?
তার থেকে পার্টির চালিয়ে পার্টির খরচা দিয়ে বাড়ি কি করে করলেন, সাবরুমে এতগুলি জায়গার মালিক কি করে হলেন, এগুলির জবাব দিন জিতেন বাবু। নতুবা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান। সিপিএম দল কত কেলেঙ্কারি করেছে রাজ্যের মানুষ কি ভুলে গেছে? সিপিএম দলের নেতারা টাকার বিছানায় শুয়েছে, এগুলি মিডিয়া এসছে। সিপিএম দলের মেয়রতি মানুষের নেতারা 5 তলা 6 তলা বাড়ির মালিক, অন্তর্দয় রেশন কার্ড হোল্ডার, বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএম এর নেতারা, ইট ভাটার মালিক, 5টা 10টা ড্রজারের মালিক, কোত্থেকে হলেন? উত্তর চাইবে না? আপনাদের উত্তর দিতে হবে। আসলে বিষয় কি, কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে। এক জায়গা থেকে যখন সিপিএম গেছে, দ্বিতীয়বার আর সিপিএম আসেনি। তারা ক্ষমতায় আসার জন্য আজ যা তা বলার চেষ্টা করছেন, রান এন্ড হিট, কিছু একটা বলে পালিয়ে যাচ্ছেন, প্রমাণ দেওয়ার চেষ্টা নেই, প্রমাণ করার চেষ্টা করছেন না। আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে, এই সময় আপনারাও প্রশ্ন করুন গিয়ে। আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন, আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত, সরকারি ভাবে তো উনি রেট একটা দিয়েছেন, আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির, এগুলি জানা উচিত আমাদের। ওনার সোর্স কি? ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে, সেই পার্টি অফিসের সোর্স কি? টাকা কোত্থেকে এসছে এগুলি? কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা কোত্থেকে বানালো? প্রশ্ন করতে হবে। আমরা মানুষের সেবা করার জন্য এসেছি। আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি ওপেন সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করছি, রাজ্যের মানুষ দেখছে। 1 টাকার দুর্নীতির অভিযোগ, 1 টাকার দুর্নীতির অভিযোগ তথ্য প্রমাণ সহ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করবো, শুধু মন্ত্রী থেকে নয়, রাজনীতি থেকে। কোনোদিন রাজনীতি করবো না, রাজ্যের মানুষ যার শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। কিন্তু এটা একটা নেতিবাচক, নেগেটিভ চায়না মেন্টালিটি, পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে। মানুষ এগুলিকে পছন্দ করে না। কেন রাজ্যের যুবকরা কমিউনিস্ট পার্টির সাথে নেই? কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদী। এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে। এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে, পাশের দেশ বাংলাদেশে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায় আতঙ্কবাদী জিহাদিদের কারণে, সেখানে জিহাদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের তুলে দর্শন করছে। সেই বিষয়ে একটা আন্দোলন নাই। আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের ছোটখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছেন, নিশ্চয়ই করবেন, এটা আপনার দায়িত্ব। পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল তার 2nd সেমিস্টারের মেয়ে গ্যাংরেপ হয়ে গেল, একটা সিঙ্গেল শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিস্ট পার্টি? একটা প্রেস রিলিজ কেন বেরোলো না? জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না? কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটা কি আপনার দেশের মেয়ে নয়? জিতেন চৌধুরী তিনি একজন জনজাতি লোক, তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে হাই সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন। কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবেল এমপি, নির্বাচিত এমপি খগন মুর্মু, তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নির্মম ভাবে মারল, সে হসপিটালে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা সিঙ্গেল শব্দ নেই। সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন, কাজ হবে না। রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ, এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো। এই বামপন্থী বিচারধারাকে চিরতরে নির্মূল করতে হবে। আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, এই মিথ্যাবাদী, এই দুর্নীতিবাজ, খুনি, স্বৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে। কেন জানেন সিপিএমরা বারবার আমার পেছনে লাগছে? তার মূল কারণ, আমি হিন্দু কৃষ্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি, আমি হিন্দুদের ইউনাইটের কথা বলছি, আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বলছি, আমি সনাতন ধর্মের অপমান হলে তার বিরুদ্ধে কথা বলছি। এখানে কমিউনিস্ট পার্টির জ্বালা। আমি একটা গ্রামের ছেলে, সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ মন্ত্রী হয়েছি, রাজ্যের মানুষের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, সহ্য হচ্ছে না। যেমন আমাদের নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে তাদের সহ্য হয় না, ওই চায়ওয়ালা বলে তার থেকে অপমান করে বারে বারে। কিছুদিন আগে দেখেছেন কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর মাকে পর্যন্ত চারিনি গালি দিয়েছে। আসলে এরা সত্যি, তারা ভাষায় যেগুলি প্রকাশ করা যায় না, এগুলি হচ্ছে মানে এত নিম্ন মানসিকতার মানুষেরা, এত সাবস্ট্যান্ডার্ড পলিটিক্স এরা করে, যেটা আমাদের ভাবতেও লজ্জা লাগে। আমি পুনর্বার এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার মনে হয় আমার বিষয়টা আপনাদের সামনে রাখতে পেরেছি। আমি আগামী 26 তারিখের পর দুটো কেস করতে যাব, একটা হচ্ছে চ্যানেলের বিরুদ্ধে এবং আরেকটা হচ্ছে জিতেন চৌধুরীর বিরুদ্ধে, যদি তিনি ক্ষমা না চান। পরবর্তী সময় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসন্ন দীপাবলির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, একটা জিনিস জানতে চাইবো, আপনি তো বললেন যে 26 তারিখের মধ্যে যদি জিতেন চৌধুরী প্রমাণ না করতে পারে যে আপনার ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স, সেক্ষেত্রে আপনি চ্যানেল ছুড়ে সেখানে কোর্টে মামলা করছেন এবং একটি মামলা করবেন সেই চ্যানেলের বিরুদ্ধে। তো আপনি তো আপনার বিরুদ্ধে বা আপনার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে আপনার ক্লারিফিকেশনটা দিলেন যে আপনি মন্ত্রী হওয়ার আগে 2017 পর্যন্ত একটি ফার্মা কোম্পানিতে ছিলেন এবং আপনি সেক্ষেত্রে বিলাসবহুল লাইফ লিড করেছেন। সেই জায়গায় আপনি তখন থেকে ট্যাক্স পেন। আপনার ভাইকে নিয়ে যে কথাটা হচ্ছে সেই জায়গায় কি আপনি এক্ষেত্রে কঠিন মামলা করবেন তারা যদি প্রমাণ করতে পারে? আপনি কি মিডিয়ার মাধ্যমে এই ক্লারিফিকেশনটা দিতে চাইবেন যে এই যে প্রশ্নগুলো উঠছে বিরোধীদের তরফ থেকে, আপনার ভাইয়ের বা আপনাদের যে পরিবারের একটা সময় তো আপনাদের পরিবার খুব একটা সচ্ছল ছিল, এখন যে বক্তব্যগুলো উঠছে এখন ওনার সোর্স অফ ইনকাম। আমি আপনাকে বলছি এখানে দুই রকমের কথা। এক হচ্ছে তারা নিজেরা বলছে যে সে ট্যাক্স পেয়ার। ট্যাক্স কারা দেয়? ট্যাক্স কারা দেয়? ইলিগাল মানি ট্যাক্স হয়? আপনি ইলিগাল ইনকামে ট্যাক্স দিতে পারবেন? যেটা লিগাল ইনকাম আছে সেটাই তো ট্যাক্স হয়। তাহলে নিশ্চয়ই আমার বড় ভাইয়ের লিগাল বিজনেস আছে, সেটা সে ট্যাক্স দিচ্ছে। তাহলে কমন সেন্স বলে তো একটা কিছু জিনিস থাকা উচিত। আমি বলবো না, আবার বলছি, ছাগলের 3 নম্বর বাচ্চাদের সাধারণ জ্ঞান নেই, কমন সেন্স নেই। এটা আমার কথা না, এটা মানিক সরকারের কথা যে সিপিএম এর নেতারা ছাগলের 3 নম্বর বাচ্চা। যারা ট্যাক্স দেয় তারা কি করে ইলিগাল হয়ে যায়? ট্যাক্স তো লিগাল জিনিসেরই হয়, লিগাল ইনকামেরই ট্যাক্স হয়। আরেকটা প্রশ্ন, 2018 আগে মানুষ খুব আশায় ছিলেন বামফ্রন্টের সময় যারা দুর্নীতি করেছিল তাদেরকে নতুন সরকার আসার পর ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে। জিতেন্দ্র বাবু সহ বামফ্রন্টের অনেকের বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন, তাহলে কেন ওনাদের বিরুদ্ধে বর্তমান সরকার 7 বছর হয়ে গেল ব্যবস্থা নিচ্ছেন? এটা একটা, দেখুন এখানে জুডিশিয়ারি ম্যাটার, কেস রেফার করা হয়েছে, বিভিন্ন কিছু ইনভেস্টিগেশন রয়েছে। এখন ইনভেস্টিগেশন এজেন্সি যারা আছে তারা, এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী করে না, সেটা একটা নির্দিষ্ট এজেন্সি আছে, একটা ভিজিলেন্স আছে, তারা করছে। তো তারা যখন কাম আপ করবে, সেটা কমপ্লিট করবে, তখন নিশ্চয়ই সাবমিট হবে, অ্যাকশন নিশ্চয়ই হবে। Ever since you become minister, your name has been entangled in different kind of controversies, especially by the opposition parties. So, do you think there is a conspiracy against you, an organized conspiracy going on against you? First and foremost, the Communist Party and the Congress Party, and which is the mostly Sanatan Dharma Virudhi. Their main target is no one should speak in favor of Sanatan Dharma. If someone stand and talk about the Sanatan Dharma, Hindu culture, civilization, then they will oppose. There is a significant example. One of the eminent politician and presently the deputy chief minister of Tamil Nadu, he said that Sanatan Dharma is a equivalent to HIV and dengue malaria. So our target is to eradicate the Sanatan Dharma to save our society. So do you believe? So I always stand against such kind of derogatory and defamatory remarks. So that is my main problem, and that is why they are against me. Their main target is, and even I am one of the emerging leader. I'm always talking on truth. I'm always talking the positive things. I am a proactive worker of the BJP party. So that they cannot tolerate, and that is why they try to malign my character, and that is the way they are making conspiracy against me. It's completely baseless and completely bogus. Simply my answer is. সেখানে সামাজিক মাধ্যমে 3-4টা মাধ্যম কাজ করে, ফেসবুক আর কন্টেন্ট ক্রিয়েটর এবং সংবাদ। এই সময় দেখা যাচ্ছে যে সব ইউটিউবার ফেসবুক যে চালায়, আইডি চালায় এবং কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কিন্তু সাংবাদিক হিসাবে আপনারা মন্ত্রিসভার অনেক সদস্য দেখি তারা এই ইউটিউবার ফেসবুকের সাংবাদিক হিসেবে আপনারা চিহ্নিত করেন, সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেবেন।
সেই স্বীকৃতি দেওয়ার পিছনে কারণ দেখুন, আমি একজন ব্যস্ত জীবনে বা একটা রাজনৈতিক জীবনে বা আমি অনেক ব্যস্ত জীবন কাজ করছি, ঠিক না, একটা ব্যস্ততা জীবন লিড করছি। অনেক সময় অনেকেই আসে স্যার আমি ওই চ্যানেল থেকে এসেছি, ওই সাংবাদিক এটা সেটা। এখন আমরা সরলতার সহিত এগুলিকে অ্যাড্রেস করি বা অনেক সময় রেসপন্স করি, কিন্তু কেউ যদি আমাদের সরলতাটাকে দুর্বলতা ভেবে কনস্পিরেসি করে কি করতে পারি আমরা। তো এখন আমারও অভিজ্ঞতা হলো, এখন থেকে নেক্সট টাইম থেকে বলতে হবে যে আপনি প্রেস ক্লাবের রেকমেন্ডেশন নিয়ে আসুন, আইদার আইসিআই রেকমেন্ডেশন নিয়ে আসুন। তাহলে সততা বলে তো আর কিছু জিনিস থাকে না। আমি সততায় বিশ্বাস করি ব্যক্তিগত জীবনে, এবং আমি পার্সোনাল জীবনে আপনাদেরকে বলে রাখি আমার প্রিন্সিপাল কি লাইফে। আমার লাইফের প্রিন্সিপাল হচ্ছে অনেস্টি এন্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। আমি প্রথম মন্ত্রী, আপনারা দেখবেন হয়তো বা ত্রিপুরা রাজ্যের, যিনি বারবার বিভিন্ন অফিসে গিয়ে আমি ওয়ার্ক কালচার ঠিক করার চেষ্টা করছি। আমার দপ্তরের বিভিন্ন মাইল প্র্যাকটিসের সাথে যারা যুক্ত ছিল এমন 3-4 জনকে আমি সাসপেন্ড করেছি আমি আসার পর। কেউ সাহসী করতে পারে না আমার সামনে, কিন্তু আমার চেষ্টা কি সর্বদাই যাতে মানুষের জন্য আমরা কিছু করতে পারি। কমিউনিস্ট পার্টি যে বিচারধারা রেখে গেছে, তারা যে খারাপ কাজগুলি করে গেছে, সেখান থেকে যাতে রাজ্যের মানুষকে উদ্ধার করা যায়, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা বলছেন যে সরলতা, যেহেতু সাংবাদিক পরিচয় দিয়ে দিয়েছেন, আপনার মন্ত্রী হিসেবে আপনার সেটা কঠিন বিষয় ছিল না যে আইপ্যাডটা দেখা বা আইসিআই কার্ড আছে কিনা। দ্বিতীয় কথা হলো যে আপনি বলছেন সরলীকরণ, যে একজন নিজে একজন ক্রিমিনাল যদি আপনাকে মন্ত্রী যেহেতু আপনার লাইফ সিকিউরিটি রয়েছে, ক্রিমিনাল যদি সাংবাদিক হিসেবে আপনার কাছে যায়, তাহলে কি আপনি তাকে এলো করে দেবেন সরলতা সুযোগ? না, আপনি সেম প্রশ্ন করেছেন, রিপিট করেছেন। আমি দুইটা জিনিস বলতে চাই। রিসেন্টলি আমরা দেখছি ইভেন আপনাদেরও মিডিয়ায় বিভিন্ন জায়গায় কিছু কিছু পোস্ট হচ্ছে যে রাষ্ট্রবাদী কর্মী এই কাজের সাথে যুক্ত, নেশার সামগ্রী, এই সে মহিলা, অনেক কিছু আপনারা নিউজ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেমন আমি একজন মন্ত্রী, আমরা সামাজিক জীবনে কাজ করছি, কোনো একটা প্রোগ্রামে গেলাম, 500, 1000, 2000 লোক থাকতেই পারে। এর মধ্যে কোনো একটা লোক দৌড়ে এসে বললো স্যার আপনার সাথে একটা ফটো তুলতে চাই। এখন আমি মন্ত্রী হিসাবে আমার কি করা উচিত? আপনার কি বক্তব্য? আমি কি বলবো যে আপনি আগে থানা থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুন? আমি কি বলবো আপনার এলাকার প্রধানের সাইন নিয়ে আসুন আমার কাছে ফটো তুলতে গেলে? অনেক জানা অজানা লোক আমাদের কাছে আসে ফটো তুলে, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওই লোকটা কোনো না কোনো হয়তো অবৈধ কাজের সাথে যুক্ত। এখন এটার রেসপন্সিবিলিটি কি আমাদের? এটার দায়ভার কি আমাদের? তো এরকম যদি হয় তাহলে তো এই যে একটা সুন্দর যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, তাহলে তো আমি বলতে পারবো যে এটা নেই আমাদের কাছে। এখন সবকিছু আমাকে থানা থেকে সার্টিফিকেট নিতে হবে, মানে ভালোবাসা বলতে, সৌজন্যবোধ বলতে তাহলে কিছু রইলো না। একটা চ্যানেলের 2টা মহিলা এসে আমার সাথে কথা বললো, সুন্দরভাবে তারা ইন্টারভিউ আমি দিলাম, তাদেরকে সময় দিলাম, তাদেরকে সুন্দর ব্যবহার করলাম। তারা আমার কাছে টাকা চাইলো, আমি বললাম আমি টাকা কোত্থেকে দেবো তোমাকে, আমার সোর্স কি? সেটাকে মিসলিড করে সে শুধুমাত্র এখানে 25-30 সেকেন্ডের ভিডিওটাকে কাট করে সেটাকে চালালো, বাকি সম্পূর্ণটাকে ডিলিট করে দিল। আমি কি করতে পারি সেখানে বলুন? তো নিশ্চয়ই আমি তার এগেনস্টে যাবো, কিছু করবো। যেহেতু তুমি একজন ফেসবুকার, কোন সাংবাদিক না, কিন্তু একজন ফেসবুকার হয়ে আপনার কাছে টাকা চেয়েছে এবং আপনার না বলেছে, এই ব্ল্যাকমেইলটা যেটা আপনার সাথে হয়েছে মোটামুটি একটা, সেটা বিষয়ে আপনি একজন ফেসবুকারকে কি বলবেন? এবং উনি আবার সাংবাদিক দিয়ে আপনার সাথে ঘটনা করেছে, মানে সাংবাদিক পরিচয় দিয়ে গেছে, কিন্তু যেহেতু উনি সাংবাদিক না এবং ওনার কোন চ্যানেল না, এটা একটা ফেসবুক পেজ, এটা চ্যানেলও বলতে পারা যায়, তো সেই বিষয়টা কিভাবে আমি একটু যুক্ত করছি এটার সঙ্গে। যেহেতু আপনি রাজ্য সরকারের একজন মন্ত্রী, সেই ক্ষেত্রে আপনি এই আমাদের সাংবাদিকতার সঙ্গে যে কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের কাছে কোন আপনি আবেদন করবেন যাতে এই ধরনের বিষয়গুলো, বিশেষ করে ফেসবুক আর যারা ইউটিউবার রয়েছেন যারা এগুলো করছেন, তাদের ক্ষেত্রে অন্তত যেন সাংবাদিকতার যে তকমাটা লাগানো হয় সেটা পুরো রেজিস্ট করা যায়। দেখুন, এটা তো আমি আইসি ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো, ইভেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বিষয়ে স্বীকৃতি দেখা হয়, এবং আইসি ডিপার্টমেন্টকে আমি চিঠি দেবো যাতে তারা এই সমস্ত বিষয়ের উপর অ্যাকশন নেয়। কিন্তু দেখুন, আমি এটাই বলবো আবার, ঠিক আছে সোশ্যাল মিডিয়া আজকালকে আমাদের জীবনের পার্ট, ঠিক না, এটাকে আমরা ডিনাই করতে পারি না। কিন্তু সোশ্যাল মিডিয়া আজকালকে সাইবার বুলিং বলে একটা শব্দ আছে। সাইবার বুলিং যেভাবে হচ্ছে, এই সাইবার বুলিং কে আটকাতে হবে আমাদের, এবং যারা মানে ব্যাড ইন্টেনশন নিয়ে বা মেলাফাইড ইন্টেনশন নিয়ে যারা আসে তাদের এগেইনস্টেও আমাদের অ্যাকশন নিতে হবে। নিশ্চয়ই এটা আমার চক্ষু খুলে দিয়েছে তারা, হয়তোবা। আমার একটা লাস্ট কোশ্চেন, আপনি বলেছেন পরিবার আপনার মাকে নিয়ে ইদানিং দেখা যাচ্ছে রাজনীতিতে পরিবার তন্ত্র চলে এসেছে, এটাকে আগামী প্রজন্মের যুব সমাজের কাছে রাজনীতির বার্তাটাকে সুমসৃণ হবে না একটু অন্যরকম? যেহেতু
একে অপরকে দোষাদোষি করা হচ্ছে পরিবার নিয়ে এসে। পরিবার তো আর রাজনীতির সঙ্গে জড়িত নয়, পরিবার পরিবারের জায়গা। আগামী যে যুব সমাজের দিকে আপনারা চাইছেন যে আগামী যুব সমাজ, আপনি যে কথাটা বলছেন আমি আপনার কথা ধরেই বলতে চাইবো, রাজ্যের সমস্ত যুবকদের কাছে আমার আবেদন থাকবে, দয়া করে কমিউনিস্ট থেকে দূরে থাকুন, কমিউনিস্ট বিচারধারা থেকে দূরে থাকুন। কমিউনিস্ট বিচারধারা থেকে যত বেশি আমরা দূরে থাকবো, আমরা একটা পজিটিভ এবং ইতিবাচক আমরা সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো। মানে ইদানিং দেখা যাচ্ছে ইদানিং এটাই কমিউনিস্টের বিচারধারা ভাই, এটাই তো ন্যারো মেন্টালিটি, ন্যারো মাইন্ডেড পিপল, তো এদের কাছ থেকে দূরে থাকতে হবে।